এরপরে ওর হাত ধরে টানতে টানতে কাজল রেখার নিকট নিয়ে যায়। পাখি কেবল অবাক নেত্রে ফ্যাল ফ্যাল করে নওয়াফকে দেখে যায়। কেমন অচেনা মনে হয় লোকটাকে। আসলে সে বুঝতে পারে না লোকটা আদৌ কি ওকে ভালোবেসেছিল। মুখে স্বীকার করলেও কর্মে তা প্রতিফলন করছে না। কাজল রেখার হাতে পাখিকে তুলে দিয়ে বললেন তিনি। ওকে নিয়ে যান কাকি, আমার জানটা ধরুন, আপনার হাতে তুলে দিচ্ছি। ওকে সযত্নে তুলে রাখুন। সময় মতন আমার মূল্যবান রত্ন আপনার কাছ থেকে বুঝে নিব। মনে করেন এটা আপনার কাছে আমার আমানত রাখতে দিয়েছি। এরপরে লোকটা নিষ্ঠুর পাষাণের মতো হলুদের স্টেজে গিয়ে বসে পড়ল। ওনার পাশ ঘেঁষে সিমরানও বসে। নওয়াফের আম্মা এলো কিছুক্ষণ পর, সঙ্গে মুরব্বীরাও আসে হলুদ মাখাতে। পাখির বুকটা যন্ত্রণায় ফেটে যায়। কিছুতেই ওনার পাশে সিমরানকে সহ্য করতে পারছে না। দ্রুত চরণে ছুটে যায় সে। পাগলের মতন স্টেজে সকলের সামনে উঠে আসে। গায়ে হলুদ সহ যাবতীয় তত্ত্ব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। বন্ধ করো এসব। এখানে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হবে না। এখানে যেই লোকটিকে বসা দেখছো তোমরা, তিনি আমাকে এক সময়ের ভালোবাসতেন। আজ কেন সে অন্য কাউকে বিয়ে করবে? বিয়ে যদি করতে হয় আমাকেই করতে হবে। এরপর সিমরান এর পায়ের কাছে বসে পড়ল। ও সিমরান আপু, ও সিমরান আপু, তোমার পা দুটি ধরি গো, প্লিজ এই বিয়েটা করো না। বিশ্বাস করো, ওনার সঙ্গে আমার সব কিছু হয়ে গেছে। টোটাল সব ফিজিক্যাল রিলেশন বলো সব। প্লিজ আপু, ওনাকে বিয়ে করো না। সিমরান এক পলক নওয়াফের দিকে তাকিয়ে পাখির থেকে মুখটা ঘুরিয়ে নিল। মানে ওর কথা যেন সে বিশ্বাসই করে। মেয়েটা আরেকবার আঘাতপ্রাপ্ত পা দুটি নিয়ে উম্মাদের মতো নওয়াফের দিকে ছুটে যায়। ততক্ষণে রক্তে ওর পায়ের ব্যান্ডেজ ভিজে উঠেছে। মেয়েটা নওয়াফের দিকে কাতর চোখে তাকিয়ে বলে, প্লিজ নওয়াফ ভাই, এমনটা করবেন না। আপনার পাখি মরে যাবে। আপনি না তাকে ভালোবাসতেন, তাহলে অন্য কাউকে কি করে বিয়ে করতে পারেন? এই বেঈমান পুরুষ কথা বলে না কেন? না সব ছিল কেবল ছল, অভিনয়? উত্তর দিন। নব যন্ত্র মানবের মতো মুখটা নিচু করে রাখলো। ওই হরিণা মৃগনয়নের সঙ্গে দৃষ্টিজোড়া মিলিত করতে সাহস পেল না। কাজল রেখা মেজাজ খারাপ হয়ে গেল। এত ব্যাহা করা নির্লজ্জতা তার মোটেও পছন্দ নয়। সে আকাশচুম্বী ক্রোধ নিয়ে তেড়ে এলেন। পাখির চুলের মুঠি ধরে গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। পাখি ছিটকে গিয়ে নওয়াফের পায়ের কাছেই পড়ল। নওয়াফ ওকে স্পর্শ করার আগে পাখির মা পাখিকে ছো মেরে ট্রেনে সরিয়ে নিলেন। খবরদার ছেলে, আমার মেয়েকে স্পর্শ করবে না। বিয়ে করেছো, বিয়ে করো, মানা করিনি, কিন্তু তোমাকে আমার মেয়ের দিকে আলগা পিরিত দরদ দেখিয়ে তাকাতে হবে না। আবেগে আজ ও তোমাদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য ভিখারিনীর মতো ঘুরছে। একদিন ওর আবেগ ঠিকই কেটে যাবে। তখন ও তোমাদের দিকে ফিরেও চাইবে না, বরং এই নির্লজ্জ আচরণের জন্য আফসোস করবে। ঘোর আফসোস। জানো তো, নারীর ঘৃণার চেয়ে নারীর পরিবর্তন খুব ভয়ঙ্কর। না জানলে তোমার পিতার থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারো। এই বিষয়ে তোমার পিতা ভালোই পণ্ডিত। না ফার চোখে ফাতিহা নূরের দিকে তাকালো। ওর মায়ের মুখটা এতটুকু ছোট হয়ে আছে। কাজল রেখাকে যে এখানে তিনি মোটেও পছন্দ বোধ করছেন না, সেটা উনি ওনার আম্মির মুখ দেখেই বুঝতে পারলেন। তিনি কাজল রেখার চোখের দিকে চোখ রেখে বলেন, আপনি এখন আসতে পারেন কাকি, এই মুহূর্তে আপনাকে দেখতে চাচ্ছি না। কাজল রেখা নওয়াফের আচরণ দেখে মোটেও অবাক হলেন না, বরঞ্চ ফাতিহা নূরকে এক ঝিলিক দেখে বের হতে চাইলেন। পাখিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। কোন ফাঁকে মেয়েটার ওড়না বুক থেকে খসে কোন চিপায় আটকা পড়েছে খেয়াল নেই ওর। সেই অবস্থাতেই ওকে টানতে টানতে নিতেই যাচ্ছিল। পাখি কাজল রেখার হাতের উপর কামড় বসিয়ে দিল। হাতে ব্যথা পেতে কাজল রেখা ওর হাত আলগা করে দিয়ে নিজের হাত দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। পাখি দৌড়াতে দৌড়াতে ফের নওয়াফের কাছে ছুটে আসে। ওর ছুটে আসা দেখে নওয়াফ স্টেজ থেকে দ্রুত নামে। থামাতে চায় ওকে, তার আগেই দুম করে মেয়েটা ওনার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ও নওয়াফ ভাই, আপনি যাওয়ার সময় ওই দিন সকালে আপনাকে চুমু খাইনি বলে আপনি রাগ করছেন। রাগ করবেন না প্লিজ। এই দেখুন, এখন আপনাকে আমি চুমু খাচ্ছি। ভালোবাসা মানুষকে কতটা নিচে নামিয়ে তুলতে পারে, এই সরিষিকে না দেখলে বোঝাই যাবে না। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়ে আছে বিশ্বসেরা নির্লজ্জ খেতাব পেতেও রাজি যেন। মেয়েটা আচমকা
ওনার অধর দুটি আঁকড়ে ধরল। কত শত মানুষের সামনে বসে এমন বেহায়ার মতো নির্লজ্জ কাজ করেছিল, অথচ তার চোখে মুখে কোনো অনুতপ্ত ছিল না। ভালোবাসার মানুষটিকে চুমু খেয়েছে, সেখানে লজ্জা কিসের? এদিকে নওয়াফ ওকে বাধাও দেয়নি, আবার সায়ও দেয়নি, কেবল রোবটের মতন দাঁড়িয়েছিল আর ওনার কলিজার পাগলামিগুলো দেখছিল। আজ তার হাত পা বাঁধা না পারছে সবার সামনে মেয়েটাকে বউ স্বীকৃতি দিতে, আর না পারছে ওর কষ্ট সহ্য করতে। তার বুকটা যে রক্তক্ষরণ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কঠিন যন্ত্রণা। উনি না পারছেন কাউকে দেখাতে, না পারছেন কাউকে বলতে, কেবল ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি মেয়েটাকে দেখতে তার মোটেও ভালো লাগছিল না। এজন্যই এসে ওর সঙ্গে ভয়ে দেখা করেনি। পুরো 1 সপ্তাহ ঘর থেকে বের হয়নি, এমনকি ট্রিহোমেও যায়নি। জানি বিয়ের কথা শুনলে তার পাগলামি শুরু করে দিবে। সব ঝড় ঝাপটা থামলে তখন দেখা করতে ভেবেছিল। গত কয়েকটা দিন উনি যে কি পরিমাণ মানসিক যন্ত্রণার টর্চারে ভুগেছে, তার এক ভাগ যদি কোনো দুর্বল লোক ভুগত, নিশ্চয়ই সে পাগল হয়ে যেত। অথচ ওনার বাহ্যিক আচরণ দেখে সকলেই ভাবে সে খুব সুখে আছে। সত্যিকার অর্থে সে সুখে নেই। বিগত কিছুক্ষণ তার সঙ্গে কি ঘটেছিল একমাত্র সেই ভালো জানে। নিজের কথা কি পরে জানবে না তো। নিজের কষ্ট নিজেকেই বইতে হবে। পুরুষ নারীর মতন কাঁদতে জানে না ঠিকই, তবে তার ভিতরেও কান্না আছে, কষ্ট লুকায়িত আছে, সবার সামনে প্রকাশ করতে পারে না। এটাই তাদের মূলত দোষ। এরই মধ্যে পাখি আবারও পা উঁচিয়ে ওনার ঠোঁট জোড়া ফের দখল করে নেয়। কিছুক্ষণ পর সেরে ওনার পায়ের কাছে লুটিয়ে পড়ে। ওনার দুপা বুকের সঙ্গে চেপে ধরে মিশিয়ে হু হু করে ডুকরে কেঁদে ওঠে। ও নওয়াফ ভাই, প্লিজ চুপ করে থাকবেন না। আজ আমার জীবন মরণের প্রশ্ন, আমাকে মেনে নেন নওয়াফ ভাই। দরকার পড়লে আপনার পায়ের কাছে পড়ে থাকবো, তবুও ঠাঁই দিন, ফিরিয়ে দিয়েন না। নওয়াফ ওর পা ছাড়াতে চেষ্টা করলেও পারল না। নিজেই বসে পড়ল ওর মুখের সামনে, ওর মাথাটা বুকের সঙ্গে মিশিয়ে রাখে ফিসফিস করে কর্ণপাতে বলেন, এমন পাগলামি করিস না জান, ভালোবাসিস না আমায়, সেটা থেকেই বলছি। তোর আম্মার সঙ্গে এখন বাড়ি যা, রানীর মতন একদিন এই বাড়ির দরজা দিয়ে প্রবেশ করবি, এটা তোর স্বামীর প্রমিস। মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন আমায়। আপনাকে আর আমি এক বিন্দুও বিশ্বাস করি না। নওয়াফ হতাশ ছিল। এই নারীটিকে যতবার বোঝাচ্ছে ততবার সে ব্যর্থ হয়। তার ক্লান্ত লাগে, বজ্র ক্লান্ত। কত রাত সে ঘুমায় না। আজ ইচ্ছে জাগলো একটু ঘুমাতে। এত চিন্তা তার মস্তিষ্ক আর নিতে পারছে না। ওনার বুক চিরে লম্বা দম বেরিয়ে আসে। উনি শ্বাসও নিতে পারলেন না। তারই মধ্যে পাখি চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরে দাঁড় করেন কাজল রেখা। চুলগুলি ধরে টানতে টানতে দুটো গালি দিলেন। বেহেয়া নির্লজ্জ। তাকে ঘৃণায় ওর গালে মুখে 4-5খানা চড়ও বসিয়ে দিলেন। এতে পাখির নাক ফেটে গেল। কানের জিনিসে কান কেটে গেছে, নাক দিয়ে গলগলি রক্ত বেরিয়ে মুখে জামা মেখে যায়, কান থেকেও রক্ত পড়ছে। নওয়াফের কাজল রেখার উপর প্রচণ্ড রাগ উঠল। এমন খান্নাসমা কখনো হয়? এত কঠোর নারী সে কখনো দেখেনি। তিনি আক্রোশে ফেটে পড়ে উঠলেন। প্রিয় নারীটির তাজা রক্ত কিছুতেই তাকে শান্ত থাকতে দিল না। বুকটা দাউ দাউ করে জ্বলে উঠল। আরেকটা থাপ্পড় পাখির গালে পড়ার আগে নওয়াফ পাখির সামনে নিজে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লো, যার ফলস্বরূপ থাপ্পড়টা গিয়ে নওয়াফের মুখের উপর পড়ল। পাখির হুঁশ ধরতে গেলে নেই। রক্তে মেয়েটার কাপড় মেখে গেছে, মেঝেতে গড়িয়ে পড়েছে। শ্বাস নিতে ওর ভীষণ কষ্ট হলো। মেজবান তালুকদার সামান্য রাগলেন, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলেন, কাজল রেখা, তুমি তোমার মেয়েকে নিতে আসছো, ভালো কথা, নিয়ে যাও। আমার সন্তানের গায়ে হাত তুলছে কেন? উত্তেজিত হবেন না মন্ত্রীমশাই। দমে গেলেন মেজবান তালুকদার। এত কোমল কণ্ঠে মন্ত্রী মশাই ডাক্তার কাজল রেখার মুখে তার নিকট মধুর স্নেহ শোনালো। আমি আমার সন্তানকে ঠিকই নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি আপনার সারকে দেখে রাখিয়েন। আমার বাড়ির আশপাশেও যেন না দেখি। দেখলে সোজা ডাইনে বামে চাইবো না, খুন করে ফেলবো। আমি কাজল রেখা, শুধু বলি না, করেও দেখাই। কথা বলা শেষ হলে পাখি চুলের মুঠি ধরে টানতে টানতে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যেতে লাগলেন। আজ যেন তার শরীরে স্বয়ং অশরীরী ভর করেছে, তেমনি উন্মাদ উগ্র আচরণ তার। এতটা কঠোর হতে তার মাকে পাখি কখনো দেখেনি। ওর নাকের রক্তের ফোঁটা ফোঁটা তালুকদার বাড়ি পড়ে রক্তের রাস্তা তৈরি হয়ে গেল। গেট পর্যন্ত যাওয়ার আগে পাখি ওর আম্মার কাছে একটা অনুরোধ করলো, আম্মা,
আমি শুধু কয়েকটা কথা বলবো, এর বেশি কিছু না। দাও না বলতে। কাজলরেখা চুপ রইলেন। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে পাখি চিল্লিয়ে কাতর কণ্ঠনালীতে বলে উঠল, শুনে রাখুন মন্ত্রীর পুত্র নওয়াব তালুকদার, যে নারী আপনাকে পাগলের মতন ভালোবাসতে পারে, সে নারী আবার আপনাকে ভুলতেও পারে। ভালোবাসাকে ঘৃণা করব না, কারণ আপনার প্রতি আমার এক আকাশ সমান ভালোবাসা ছিল। ভালোবাসা অন্যায় নয়, তবে ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। অতএব তাকে ঘৃণা করার প্রশ্নই আসে না। তবে আমি পরিবর্তন হব, ভয়ঙ্কর পরিবর্তন, যার পরিবর্তন আপনার গোটা নভকে নাড়িয়ে দেবে। জানেন তো, নারীর ঘৃণার চেয়ে নারীর পরিবর্তন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ও শ্বাস টেনে দম নেয়, শুকনো ঠোঁটজোড়া নরম জিভের তলে পিষে চুবিয়ে ফের বলল, আরো শুনুন, পাখি আর আপনার কাছে আসবে না, আর আপনাকে ভালোবাসবে না। আপনার বিয়ের আগে যেন আমার দেহ লাশ হয়, আমার লাশের ওপর দিয়ে আপনার বিবাহের সানাই বাজুক, পুষ্প বাজুক, পুষ্প ঝরুক, আপনার কাবিনের ঘন্টা বাজুক, আপনার বাসরের মোমবাতি জ্বলুক। আমি মরলে আমার লাশটাকে দেখতে আসবে। আমার কবরের মাটিও যেন আপনার মতন দ্বিমুখী লোক স্পর্শ না করে। মনে গেঁথে রাখেন, আজ এই মুহূর্ত থেকে আপনাকে সবকিছু থেকে মুক্ত করে দিলাম। আজকের পর থেকে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনাকে আমি চিনি না, আপনিও আমায় চেনেন না। কখনো আমার মুখোমুখি হবেন না। আপনার ওই সুন্দর চেহারার আড়ালে কুৎসিত মুখটা আমি দেখতে চাই না। ওটা কখনো আমাকে আর দেখাবেন না। আমাদের সম্পর্ক আজকের পর থেকে শেষ। অতএব ভালো থাকুন, অন্য কেউ ভালো থাকতে দিন। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। অল দ্য বেস্ট মিস্টার নওয়াব তালুকদার। ধীরে ধীরে মিলিয়ে গেল ওদের প্রতিচ্ছবি। কণ্ঠের স্বর। নভ দপ করে বসে পড়ল মাটিতে, নিজের চুল শক্ত করে খামচে ধরল। এখনো রিনরিনে গলার মেয়েটার কথাগুলির বচনধ্বনি ওনার উৎকর্ণে যেন প্রতিধ্বনি হচ্ছে। নিজেকে তার বজ্জ পাগল ও উন্মাদ মনে হলো। বুকটা ভীষণ খালি খালি ও শূন্য লাগছে, যেন কি গুরুত্বপূর্ণ একটা হারিয়েছে। আসলেই তো হারিয়েছে, সবচেয়ে মহা বড় মূল্যবান সম্পত্তি হারিয়েছে। সঙ্গে ওনার সকল সুখ সমৃদ্ধি, ভালো থাকার অস্ত্র হারিয়েছে দীর্ঘ রজনীর নিদ্রা। আজকের পর থেকে ওনার জীবনটা গোটা বিভীষিকার তিমিরে ঢাকা পড়ল। তবে তার জীবনের ধরণীতে আর সূর্য উঠবে না, দেখবে না ওই চাঁদ মাখা মুখটি। মেয়েটার চোখে মুখে নিজের জন্য যে তীব্র ঘৃণা দেখেছিল, সেটা ওনাকে ভট্টু পুড়াচ্ছে, জ্বালাচ্ছে, যন্ত্রণাময় পীড়া দিচ্ছে। এত কষ্ট তিনি সহ্য করবেন কি করে? জমিনে তার নয়ন বেঁধে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। এতক্ষণ নিজের সঙ্গে অনেক লড়াই করে পরে এতটুকু অশ্রু আটকাতেই ব্যর্থ হয়েছে। মেয়েটার প্রতিটি কথার বাক্য ওনার ভেতর ও বাহিরেটা বিভৎসতার সঙ্গে নাড়িয়ে দিয়েছে। তার মাথা ঠিক নেই, চোখ দুটি ভয়াবহ লাল দেখাচ্ছে। এরই মধ্যে কাঁধে কারো স্পর্শ পেল। ঘাড় কাত করে দেখলো ওর আম্মি ফাতিহা নূর। চলো আব্বু, হলুদের মুহূর্ত চলে যাচ্ছে তো, মেহেদি পড়া এখনো বাকি। আগামীকাল আবার তোমার বিয়ে, তার ব্যবস্থাও তো করতে হবে। তার ছেলের হাসি হাসলো, এরপরে উঠে দাঁড়ালো। নিজের পাঞ্জাবি টেনে টুনে ঠিক করতে গিয়ে দেখলো ওনার বুকের বাম পাশটা এখনো মেয়েটার তাজা রক্তে মাখামাখি হয়ে আছে। উনি রক্ত মুছলেন না কিংবা পাঞ্জাবি পাল্টালেন না। ওই অবস্থায় স্টেজে গিয়ে উঠে বসে। ওনার পাশেই সিমরান বসা। সিমরানের আত্মীয় স্বজনের ছেলে চরিত্র নিয়ে কানা বসা শুরু করে দিয়েছে। তবে এতে সিমরানের বাবা মার কর্ণপাত নেই, তাদের তেমন মাথা ব্যথাও নেই। তারা যেন এসব বিষয় আগে থেকেই অবগত ছিল। নওয়াবের দৃষ্টি ওই জায়গাটিতে গিয়ে আটকায়, যেখানে দাঁড়িয়ে মেয়েটা তার পা ধরে আহাজারি আত্মচিৎকার করেছিল। পরাণে ঠাই পেতে কত ব্যাকুল হয়ে উঠেছিল। সে কাপুরুষের মতন মুখটা লুকিয়ে রেখেছিল, স্বীকার করতে পারেনি, চেঁচিয়ে বলতে পারেনি, মেয়েটা আমার বৈধ স্ত্রী, এই বিয়ে বন্ধ করো। আর ভেতরে তার কি হচ্ছে একমাত্র সে জানে, তার সৃষ্টিকর্তা জানে। নিজের ভাগ্যের প্রতি ওনার বড্ড উপহাস জমরালো। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র বর, যে তার স্ত্রীর গায়ে রক্ত গায়ে মেখে দ্বিতীয়বার বিবাহের গায়ে হলুদের মঞ্চে বসে হলুদ সন্ধ্যা উদযাপন করছে। ছি, ধিক্কার জানাই নিজেকে, ধিক্কার জানাই তাদেরকে যারা আজ এই পরিস্থিতির জন্য দায়ী। রাত তখন 11টা। কাজলরেখা প্লেটে করে পাখিকে ভাত খাইয়ে কাজলরেখা প্লেটে করে পাখিকে ভাত দিয়ে গেছেন। মেয়েটা সেই আসার পর থেকে থম মেরে বসে আছে, এখন অবধি কারোর সঙ্গে কথা বলেনি। মুক্তি কিছুটা আন্দাজ করেছিল ওর মায়ের মন মেজাজ দেখে।
পাখি নাক ফাটানো এবং রক্তাক্ত মুখ দেখে ওর মনে অনেক প্রশ্ন জাগলো। পরিস্থিতির কথা ভেবে কিছু জিজ্ঞেস করেনি, দমে গেছে। ওই বাড়িতে ভয়ঙ্কর কিছু প্রলয় তাণ্ডব ঘটেছিল তা স্পষ্ট। সে আগ বাড়িয়ে তুলো দিয়ে নাকের শুকিয়ে যাওয়া রক্ত মুছতে গিয়েছিল, উল্টো পাখি ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বেচারি বুঝলো না তার দোষটা কোথায়। সে তো সম্পূর্ণ নির্দোষ। তাহলে তার সঙ্গে এমন বেয়াদবের মতন আচরণ করার মানে কি? কাজল রেখা কিছুক্ষণ পর মুক্তিকে পাঠালো পাখি ভাত খেয়েছে কিনা দেখতে। মুক্তি রুমে এসে দেখলো তখন যেভাবে দেখেছিল সেভাবে পাগলের মতন বসেছিল, এখনো তেমনই আছে। মাথার চুরুলি পাগলের মতন খোলা উস্কো খুস্কো, তাতে কিছু ধুলো ময়লা লেগে আছে। ধরতেই পাখি ছ্যাদ করে উঠলো, তাই আর ধরার সাহস পেল না, তবে ভাত খাওয়ার তাগিদ দিল। পাখি দেখ, যা কিছু হয়েছে তা হওয়ার ছিল, এখন সব কিছু ভুলে ভাত খেয়ে নে বোন। আজ সারাদিন তো কিছুই খাসনি, বাঁচতে তো হবে নাকি? না খেয়ে মরবি। পাখি হতে রা শব্দ না পেয়ে মুক্তি নিজে ভাত মাখিয়ে ওর মুখের সামনে তুলে ধরল। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, তুই হাঁক কর। তো পাখি মুখের সামনে ভাত নিতে মেয়েটা ক্রুদ্ধ হয়ে উঠল। রাগের তোপে প্লেট শুদ্ধ ভাত ছুঁড়ে মারলো, গলা উঁচিয়ে কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল। বলছি তোমাদের আমি ভাত খাবো, আমার ক্ষুধা লাগছে। এত আলগা পিরিত কেন দেখাতে আসো তোমরা? জানো কাউকে আমার সহ্য হয় না, তবুও কেন আসো? এক্ষুনি বেরিয়ে যাও রুম থেকে, আমাকে একা থাকতে দাও। মুক্তির কষ্ট লাগলো, বুক পার হলো। সে দ্রুত বেরিয়ে যাচ্ছিল, এরই মধ্যে দরজা দিয়ে কাজল রেখাকে বাঁশের কঞ্চি নিয়ে ঢুকতে দেখে সে আটকে উঠে পাখিকে আড়াল করে ওর সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আম্মা প্লিজ, ওকে আঘাত করবে না, ওর মন মানসিকতা ভালো নয় তাই ছ্যান করতাছে। সবাই যদি ওকে মারো তাহলে ও বেচারি যাবে কোথায়? মুক্তির হাত ধরে টেনে রুম থেকে বের করে দিলেন তিনি। মুক্তি চেঁচিয়ে উঠল, প্লিজ ওকে কিছু করো না, ওর এখনো ভালো মন্দ বোঝার বয়স হয়নি আম্মা। ওর কথা ওর আম্মা শুনলে তো ওনার মাথায় আজ ভয়ঙ্কর রাগ চেপে বসেছে। আজ যেন উনি পাখিকে মেরেই ফেলবেন। তিনি তেমনি তার কঠোর মুখাবের কাঠিন্যতা। মুক্তি দ্রুত স্বাধীনকে ডেকে আনলো। স্বাধীন, এই স্বাধীন দেখ, আম্মা কি পাগলামি শুরু করে দিয়েছে। কথাটা বলে মুক্তি ফের পাখির রুমের দিকে ছুটলো। স্বাধীন ছুটে এলো, হন্তদন্ত হয়ে মুক্তির পিছু নিল। ওরা দুজন এসে দেখে পাখির হাত পা শক্ত করে বাঁধছেন কাজল রেখা। ওরা দুজন বাধা দেওয়াতে দুটোকে ধাক্কে মুক্তির রুমে ঢুকে দরজা বাইরে থেকে আটকে দিলেন। এরপরে পাখির কাছে ফিরে এলেন। ওর মুখের সামনে বাঁশের কঞ্চি নাড়িয়ে নাড়িয়ে বলেন, বল ভাত কার কথাতে ফেলছিস? আমার চেয়ে তোমার ভাতের চিন্তা বেশি আম্মা। হ্যাঁ বেশি, কারণ ওই একটা ভাতের দানার সঙ্গে আমার স্বামীর রক্তের ঘাম মিশে আছে। সেই ভাতগুলিকে তুই অবহেলা করে আজকে ছুঁড়ে ফেলছিস। আজ তোকে আমি জবাই করে দ্বীপের পাখি জবাই করে দিব। কথাগুলো বলে কাজল রেখা বাঁশের কঞ্চি দিয়ে নিজের রাগ জেদ সব ঢালতে লাগলেন ওর উপর। একটা বাঁশের কঞ্চির আঘাতে ওর নরম চামড়া ছিলে রক্ত বের হয়ে এলো। জখম হতে লাগলো কোমল দেহটা। ছোপ ছোপ রক্তে ওর জামা লাল হয়ে এলো। পাখি প্রথম চিৎকার না করলো, এবার গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে দিল। ওর চিৎকার শুনে মুক্তি স্বাধীনের পেটের ভাত হজম হয়ে এলো। ওদের মনে কুড়াচ্ছে যেভাবে পারছে। জানালার দরজা ভেঙে খুলতে চেষ্টা করছে। মুক্তি চেঁচিয়ে বলে উঠল, আম্মা ওরে আর মাইরো না আম্মা, মইরা যাইবো। এমনিতে আধমরা, কেবল রুহুটুকু গলায় এসে আটকে আছে, এত মারলে মরে যাবে। ওর মরাই উচিত, শয়তানি ডাইনি সেরি। ওর কারণে দুইজন মানুষ শেষ। ও বেঁচে থেকে আর কি করবে? কথাগুলো বলে ফের ওর পিঠে বাঁশের কঞ্চি চালানো শুরু করেন। পাখির গলা দিয়ে আর আওয়াজ বের হয় না, গলাটা ভেঙে গেছে। ভাঙা গলায় কাতর কণ্ঠে ফুঁপিয়ে উঠছে, আম্মা গো, আর মেরো না আম্মা। শরীরটা তোমার বাঁশের কঞ্চির আঘাতে কেটে রক্তাক্ত জখম হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। আমি তো একটা মানুষ, দেহের কষ্ট আছে, মনের না থাকুক। মন তো অনেক আগেই মরে গেছে। দেহটাকে এত আয়োজন করে মারার কি দরকার আছে? আমাকে মেরে ফেলতে ইচ্ছে করলে এত শক্তি খরচ করে তোমার আমাকে মারতে হবে না আম্মা। তার চেয়ে বরং তুমি রামদা কিংবা ঘরের সবচেয়ে বড় পটিটা নিয়ে আসো, এনে আমার গলাটা কেটে দাও আম্মা। তাহলে তোমার আর পরিশ্রম করতে হবে না, আবার আর কষ্ট পোহাইতে হবে না। জীবন নামক নরক থেকে মুক্তি মিলবে। মেয়েটার গ্রন্থিত কণ্ঠস্বর শুনে ওনার বুকটা মুচড়ে উঠল। আচমকা বাঁশের কঞ্চি হাত থেকে পড়ে গেল। পরের মুহূর্তে সেই ভয়াবহ দৃশ্য মনে হলো, যেখানে সকলের সামনে ওকে টেনে আনার পরও
মেয়েটা ওনার হাত ছাড়িয়ে শত শত মানুষকে ডিঙিয়ে ছুটিকে নফকে নির্লজ্জের মতো চুমু খেয়েছিল। অতঃপর ওনার রাগ ফের বাড়ে। ওর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে চুল ধরে টানতে টানতে দরজা খুলে বাইরে ধাক্কা মেরে ফেলে দেয়। যেখানে খুশি সেখানে যা, এমন নির্লজ্জ বেশ্যা মেয়ে আমি পেটে ধরি নাই। এই রাত্রিবেলা আমি কোথায় যাব আম্মা? মর্গিয়া, গলায় রশি দে, সকালে দুধ দিয়া গোসল কইরা উঠবো। ওর মুখের উপর তিনি ঠাস করে দরজা আটকে দেন। পাখি কতক্ষণ দরজা ধাক্কাধাক্কি করলো, ওর আম্মা খুললো না। কতক্ষণ দরজার সঙ্গে হেলান দিয়ে বসেছিল, ওর জানা নেই। পুরো শরীরে মৃত্যু সমতুল্য যন্ত্রণা। নাকটা ব্যথায় অবশ্যই আছে, কতটুকু ফেটে গেছে ভেতরেও দেখেনি, তবে রক্তগুলো এখনো জমাট বেঁধে আছে। শুকনো জামায় ছোপ ছোপ রক্তের দাগ, আবার গা জ্বলছে। প্রায়শই 1 ঘন্টার মতন দরজার সামনে অসহায় চোখে তাকে পিঠ লাগিয়ে বসেছিল। কেউ আসেনি ওকে নিতে, কেউ খোলেনি দরজা। ঘরের সমস্ত লাইট বন্ধ করে রেখেছে, চোখে কেবল ধুধু অন্ধকার দেখে। এদিকে বাইরের ঠান্ডা বাতাস ছাড়ছে, হাওয়ার সঙ্গে ধুলো বালি উড়িয়ে শাসা বাতাসে গাছপালার ডাল মটমট করে ভাঙছে পড়ছে। মুক্তিয়ার স্বাধীন এখনো রুমে বন্দি। ওর আম্মা দরজা খুলে দেয়নি, উল্টো কাজল রেখা ঘুমের ওষুধ খেয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। তার মনে কম কষ্ট নেই, কষ্টে কষ্টে জীবনটা শেষ। সে চোখ দুটি বন্ধ করে নিল। এদিকে মুক্তির চিন্তার শেষ নেই। সে টের পেয়েছে ওর আম্মা পাখিকে ঘর থেকে বের করে দিয়েছে। জানালা খুলে পাখি পাখি বলে কয়েকবার ডাকলো, মেয়েটা লাপাত্তা। মুক্তি পুরো ভয়ে শেষ। বাইরে ঝড় তুফান ছাড়তেছে, তার ভেতরে মেয়েটা অন্ধকারের মধ্যে বাহিরে না জানি কি করছে। সে জলদি মোবাইল খুঁজলো, কাজের সময় মোবাইল বালটাও পাওয়া যায় না। স্বাধীন বিছানার এক কোণে বসে চিন্তান্বিত সংকীর্ণ মনে হাতের নখ দাঁত দিয়ে কাটে। আমার এখনো বিশ্বাস হয় না নাওব ভাই পাখি আপারে রেখে সিমরান আপুরে বিয়ে করতেছে। মুক্তি ধেয়ে এলো, চট করে ওর গালে একটা থাপড় বসিয়ে দিল। স্বাধীন পুরোই আহাম্মক হয়ে গেল, বুঝলো না তার দোষটা কি। সে প্রতিবাদ করে উঠল, আমি কি করছি? আমার মারলা কেন? দোষ একটাই, মুখ দিয়ে ওই বিশ্বাসঘাতক লোকটার নাম নিয়েছিস কেন? আর যত কিছু হচ্ছে সব ওনার জন্য। আমার বোনটার জীবন নষ্ট করে এখন অন্যজনকে বিয়া করতেছে। কোনোদিন তার ভালো হবে না। একজনকে কাঁদিয়ে আরেকজন সুখে থাকবে, মোটেও নয়। আল্লাহ সেই সুখ দিবে না, কখনো না। অভিশাপ করবে, ঘোর অভিশাপ। অথচ প্রেম করার সময় কত নীতিবাক্য শোনালো, সেসব এখন সব ভুলে বসেছে। স্বাধীন সত্যি সত্যি চুপ করে রইল, কোনো প্রকার আঙুল তুলল না। ড্রয়ারে মোবাইল পাওয়া গেল। মুক্তি চট করে জলদি নিখিলের নাম্বারে ডায়াল করলো। কল অপর প্রান্ত থেকে রিসিভ করতে মুক্তি চট করে গেল উত্তর তারা দিয়ে বলল, নিখিল ভাই, একটু আমাদের বাড়ি আসবেন? এখানের অবস্থা ভালো না। আম্মা পাখিকে আদমরা করে মাইরা ঘর থেকে বের করে দিছে। আম্মার সব কটা মাথার তার কি ছেঁড়া? এই গভীর রাত্রে ওরে মারছে কেন? আবার ঘর থেকে বেরো করে দিছে। মুক্তির মেজাজ বিক্ষুব্ধ হয়ে উঠল। সব জেনেও যেন লোকটা না জানার ভান করছে। সে খ্যাপা বাঘিনীর মতন বলল, সেটা তোর পেয়ারের ভাইরে গিয়ে জিজ্ঞাইস, ওনাদের বাড়ি থেকে আমার বোনকে কেন রক্তাক্ত হয়ে ফিরতে হলো। এরপরে খট করে লাইনটা কেটে দিল। মুক্তির এমন ব্যবহারের সঙ্গে আজ নতুন নয়, সে আরও আগেও থেকে পূর্ব পরিচিত, তাই মাথা ঘামালেন না। মেয়েটার মাথায় রাগ উঠলেই আজে পাচে কথা শুরু করে দেয়। ওর মনে পড়লো পাখি ওকে নফকে ডেকে আনতে বলেছিল। সেই দোকানের চিন্তায় বেমালুম ভুলেই গিয়েছিল। দোকানের আগুন নেভাতে গেছে, ক্ষতি তেমন হয়নি, তবে সে গায়ে হলুদের অনুষ্ঠানে যায়নি। ইচ্ছে মুস্কান আছে। এই মুস্কান মেয়েটা আবার অদ্ভুত। এমনিতেই সে পাখিকে নফের পাশে সহ্য করতে পারে, কিন্তু সিমরানের সঙ্গে বিয়ের বেলায় কোনো প্রকার বাধা সৃষ্টি করছে না। নিখিলের বজ্র অবাক লাগে। আবার নফের আমূল পরিবর্তন, হঠাৎ দেশে এসে বিয়ের প্রোগ্রাম শুরু করে দিল। অত শত ভাবলো না। আগে ওই মার খেয়ে আঘাতপ্রাপ্ত মেয়েটার কোথায় আছে সেটাই দেখতে হবে। বাইক ঘুরিয়ে পাখিদের রাস্তার দিকেই রওনা হলো। নিস্তেজ শরীরটা নিয়ে বেশ খানিকটা সময় পর যখন দেখলো কেউ দরজা করেনি, তখন সে বুঝে গেছে সকলে তাকে ত্যাগ করেছে। সে উঠোনে হামাগুড়ি দিয়ে নেমে গেল। কিয়ৎক্ষণ চিত হয়ে মাটিতে শুয়ে রইল। কত শত ধুলোবালি ওই শরীরের উপর দিয়ে উড়ে গেল। সর্বশরীরে ব্যথার আন্দোলনে টুকরো টুকরো হয়ে আছে। নড়াচড়া করার মতো বিন্দুমতো শক্তি যেন দেহে অবশিষ্ট নেই। ওর মায়ের কথাটা মনে পড়ল, মরিস না কেন তুই, মর মর। ওর পেটের দিকে হাত চলে গেল। এমন বর্বর মুমূর্ষ মুহূর্তে কেন এলি তুই আমার গর্ভে?
তোকে নিয়েও লোকে এখন আমার চরিত্র তুলে কুকথা বলবে। এক কাজ করি, আমরা মা সন্তান এই পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাই। কি বলিস? ভালো বুদ্ধি না? তাহলে আর কেউ আমাদের উপর আঙুল তুলে কথা বলতে পারবে না, কলঙ্কও দেবে না। সোনা, ক্ষমা করে দিস মাকে। তুই তো নিষ্পাপ ফুল, আজীবন জান্নাতে থাকবি। আমি একজন আত্মহত্যাকারী হয়ে আজীবন জাহান্নামে জ্বলে পুড়ে মরবো। ধীরে ধীরে উঠে বসলো। বাড়ির উঠোনে ওর আম্মার একটা কালো শাড়ি রশিতে মিলে দেওয়া ছিল, সেইটা টেনে এনে হাতে নিল। রান্নাঘরের সবসময় একটা চেয়ার থাকে, সবসময় ও সেই চেয়ারটিতে বসে রুটি খেত। আজও খেয়েছে, হয়তো আজকের পর আর সে ওই চেয়ারটিতে বসে কখনো বসবে না, রুটিও খাবে না। ওর বুকটা ফেটে উঠল, কষ্টগুলো বুকটাকে এফোর ওফোর করে দেয়। দুর্বল শরীরে চেয়ারটা টেনে টেনে উঠোনের মধ্য দিয়ে ওদের বৈঠকখানায় সামনে নিয়ে এলো। ওদের দরজার সামনে একটি বড় পেয়ারা গাছ আছে, তার মোটা মোটা ডাল ওদের বৈঠকখানার উপর ঝুলে পড়েছে। ছোটবেলার কত শত স্মৃতি ওর এই পেয়ারা গাছটির সঙ্গে জড়িয়ে। এই গাছটিতে উঠে বসে বসে পেয়ারা খেত, সেই জন্য কত বকা শুনতে হয়েছে ওকে। আজ সেই গাছটাই ওর শেষ দিন হতে চলেছে। বৈঠকখানায় উঠে গাছের সবচেয়ে মোটা ডালের সঙ্গে লম্বা কাপড়ের এক মাথা বেঁধে নিল। এরপরে বৈঠকখানা থেকে নেমে চেয়ারের ওপর উঠে দাঁড়ালো, নিজের গলায় কাপড়ের অপর অংশের মাথাটুকু পেঁচিয়ে গিট্টু দিল। এখন চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে দিলেই তার জীবনের সমাপ্তি ঘটবে। ওর নিজের আজ এত এত কষ্ট লাগলো, নিজের সঙ্গে আজ একটা নিষ্পাপ জীবনও ধ্বংস করে দিচ্ছে, যে এখন পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি। আগামীকাল হয়তো উনি বিয়ে করবেন। একদিকে উনি নতুন বউকে কবুল করে বিয়ে করে ফুল সজ্জিত বাসরে ঢুকবে, আর অন্যদিকে তার লাশের দাফন হবে। তার কষ্ট লাগলো, ভীষণ বুক ফাটা কষ্ট, পাহাড় সমান ব্যথা ও এক বুক ঘোর অভিমান নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নিল। বিধাতাকে ক্ষমা করে দিও, এছাড়া আর আমার কোনো উপায় নেই। বহুত লড়াই করেছি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সফল হতে পারিনি। পৃথিবীর নিষ্ঠুরতম মানুষগুলি আমাকে পুরোপুরিভাবে ভেঙে চুরে নিঃশেষ করে দিয়েছে। আজ সব দিক দিয়ে পথ বন্ধ, বেঁচে থাকার পথও নেই। অতঃপর ক্ষমা করে দিও মাওলা এই এতিম অভাগিনীকে। এরপর পায়ের তলা থেকে চেয়ারটা ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তের মধ্যেই পেয়ারা গাছের জালটি ওর ভারে ঝুলে পড়ল। ওর গলায় প্রচণ্ড চাপ পড়েছে, হাত পা নাড়িয়ে নাড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে। চোখ দুটি বীভৎস আকার ধারণ করেছে, গলা দিয়ে জিভ বেরিয়ে এলো, নাক মুখ দিয়ে লাল হয়ে গেল। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হলো। কিছুক্ষণ পর নিভু নিভু হয়ে আসলো ওর চোখ দুটি। দম গুলি এখন আস্তে আস্তে পড়ছে, হাত পাগুলি আগের মতো লাফায় না, কেমন নেতিয়ে নেতিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে বাড়ির উঠোনে নিখিলের বাইক এসে থামলো। বাইক থেকে নেমে নিখিল বেশ কয়েকবার পাখি বলে ডাকলো। দরজার সামনে আসতে আলো আধারের মাঝে কালো একটি প্রতিবিম্ব গাছের সাথে ঝুলে থাকতে দেখলো। সে খানিকটা ভটকে গেল, কিঞ্চিতের জন্য ভয়ও পেল। রাতও কম না, কোনো জিন টিন ওকে আবার ভয় দেখাচ্ছে নাকি। সে টর্চ অন করে গাছের দিকে মারল। অমনি বিস্ময় ওর চোখ দুটো জোড়া বিস্ফোরিত হলো, মস্তিষ্কে উপস্থিত জ্ঞানচূর্ণ হয়ে পড়লো। গলা ছেড়ে আকস্মাৎ চিৎকার করে উঠল পাখি। জলদি সে পাখির পা দুটি নিজের কাঁধে তুলে নিল। রীতিমতো নিখিলের হাত পা কাঁপছে, কি করবে এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না। কেবল একটা কথাই মনে উঠল, যা কিছু হয়ে যাক তুই পাখি বেঁচে থাক। নিখিলের গলা পেয়ে মুক্তি বুঝলো নিখিল এসেছে। সে ফোন করলো নিখিলকে। ফোনের শব্দ পেয়ে নিখিলের হুঁশ আসে। এক প্রকার ভ্রমে ডুবে ছিল সে। এক হাতে পাখির পা দুটি কাঁধের উপর রেখে অপর হাতটি দিয়ে পকেট হাতে মুঠো ফোনটি হাতেই তুলে নিল। রিসিভ করে কানে তুলল মুক্তি। উদ্বেগ উত্তেজনা গলায় চটপটে প্রশ্ন করলো, নিখিল পাখিকে পেয়েছেন? নিখিল দেখলো ওর জবান ভীষণ কাঁপছে, গলা দিয়ে টু টাও শব্দ পর্যন্ত বের করতে পারছে না। গলা অবধি শব্দরা এসে যেন কোনো এক অদৃশ্য মায়াজালে আটকে আছে। গলাটা শুকিয়ে গেল। পাখির নিস্তেজ শরীরটা এক ঝলক দেখে নেয়, এরপর অবরুদ্ধ গলদেশ হতে জোর খাটিয়ে কাতর কণ্ঠে বের করলো বেশ কয়েকটা শব্দের উৎস। মুক্তি রে, পাখি বুঝি আর আমাদের মাঝে নেই রে, নেই। ও গলায় ফাঁস দিছে। মুক্তি উপস্থিত
চেতনা শূন্য, হাত থেকে মোবাইলটি খসে পড়েছে অনেক আগে। শরীরের সমস্ত বলটুকু যেন অদৃশ্য কোনো এক শক্তি এসে চুষে নিয়েছে। সে দিকবেদিক হারিয়ে চরণতলে অথই শূন্যতা উপলব্ধি করে। ও নেত্রপলক নড়ে চড়েও না, এক ধ্যানে এক পলকে শান্ত চিত্তে স্থির, বিমূর্ত কিংকর্তব্য বিমূর্ততায় মস্তিষ্ক অবরুদ্ধ প্রায়শই। স্বাধীন ললাটে তিনটি চিন্তানিত হাজ রেখা এঁকে অবাক নেত্র মুক্তির মুখ প্রান্তে নির্বিঘ্নে নিনিমেষ চেয়ে রইল। কি এমন শুনল যাতে ওর বড় আপা সম্পূর্ণ আকারে স্তব্ধ হয়ে গেল? স্বাধীন আশ্চর্যজনিত অস্বচ্ছন্দপূর্ণ মুখ হবে মুক্তির গা ঝাঁকে শুধাল। মুক্তি আপা, ও মুক্তি আপা, নিখিল ভাই কি বললো গো, বলো না। মুক্তি কেমন করে অদ্ভুত দৃষ্টিকোণে তাকালো স্বাধীনের শুভ্র চেতনাজনিত মুখটার দিকে। যেন প্রাণহীন দেহ একটা। মেয়েটা দপ করে খাটের উপর বসে পড়লো, গভীর ভাবান্তরের মাঝে ডুব দিল। কি বললো নিখিল ভাই, কি বললো? পাখি নেই মানে? ফাজলামো পেয়েছে লোকটা। কিছুক্ষণ আগেও সে দেখলো তার ছোট বোনটা প্রাণপণে বাঁচতে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল। কতটা অমানবিক, নৃশংসভাবে ওর আম্মা পিটিয়েছে মেয়েটার শুকনো দুর্বল শরীরটাকে। পিটিয়ে জখম করেছিল। সে মেয়েটা নাকি এখন নেই বলেই হলো? সে বিশ্বাস করে না, মোটেও বিশ্বাস করে না। সাধে মুক্তির বাহ্যিক আচরণ ও মুখ ভঙ্গিমা দেখে কিছু আন্দাজ করে নিল। সে মুক্তির আশায় রইল না, নিজেই ফোন ঘেটে ডায়াল করলো নিখিলের নাম্বারে। নিখিল অপর প্রান্ত থেকে রিসিভ করতে স্বাধীন চটপটে করে অশান্ত গলদেশ হতে জিজ্ঞেস করলো, নিখিল ভাই পাখি আপারে দেখছেন? নিখিলের সমস্ত রাগ মাথায় চড়ে বেড়ালো। তাতে ধর চেপে কাঠিন্যতম আদর থেকে বেরোল, শালার পুত, জলদি ঘর থেকে বাহিরে বের হও। তোর বোন গলায় ফাঁস দিছে, আল্লাহ জানে পরাণ আছে না গেছে। নিখিলের মুখ্য কথার বান শুনে স্বাধীন আকস্মাৎ নিস্তব্ধ হয়ে গেল। অসাড় হয়ে ভারহীন লাগলো ওর গোটা শরীরটা। কতক্ষণ থমের ফ্যাল করে হতবুদ্ধিকর নজরে মোবাইলটির দিকে তাকিয়ে রইল। হুঁশ ফিরতে দ্রুত দরজা ধরে কিয়ৎক্ষণ টানাটানি করলো, হতে পারলো না। উল্টো উত্তপ্ত মেজাজটা চটে গেল ওর আম্মার উপর গিয়ে। তবে সেটা ধরে বসে থাকলে তো হবে না, বের হতে হবে। বের হওয়া জরুরি, ওর জন্য অন্যতম রাস্তা বের করতে হবে। তড়িঘড়ি করে সে তোষকের নিচ থেকে হাতিয়ে হুতিয়ে একখানা জম্পরা রামদা এলো। এটা দিয়ে কাঠের জানালার কাঠের গ্রিল কাটলো। তারপর প্রথমেই নিচে বের হলো, এরপর মুক্তিকেও টেনে বের করলো। উঠোনের এক প্রান্তে ওদের দরজার সামনে এসে নিখিল দেখলো কাঁধে পাখির নিস্তেজ পা দুটি, আর পাখির মাথাটা নুয়ে নিতে আছে পেয়ারা গাছটির সঙ্গে। হাত দুটো খোলা চুলের সঙ্গে ঝুলছে, চোখ দুটি বন্ধ করা। নেতিয়ে যাওয়া শরীরটা মেয়েটার দেহে আদৌ প্রাণ আছে কি না বোঝার বিন্দুমাত্র অবকাশ নেই। মুক্তি তো ওখানেই বসে ইতিমধ্যে চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করে দিয়েছে। ওর আর তো চিৎকার আহাজারিতে ওকে নিখিল চোখ রাঙিয়ে ধমকিয়ে উঠল, ওই যে আইসা পড়ছে নাটের গুরু, এসেই জুড়ে দিয়েছে মরা কান্না। এটারে এখানে আনছোস কেন রে? এসেই 10 বাড়ি চিল্লিয়ে চিল্লিয়ে জাগান দিতেছে ওর বোন ফাঁস দিছে। কান্না বন্ধ কর আহাম্মক। নিখিলের ধমকে মুক্তি থামলো না, রন্ধন ড্রোলে ফুপিয়ে উঠল। স্বাধীন পেয়ারা গাছে উঠে পড়লো, গাছের ডাল থেকে কাপড়ে গিট্টু খুলে দিল। পাখি দপ করে নিখিলের কাঁধে থেকে নিচে পড়ে গেল। মুক্তি উম্মাদের ন্যায় ওর নিকটে ছুটে গেল, ওর চেতনাহীন মাথাটা বুকের সঙ্গে নিয়ে হু হু করে কেঁদে দিল। আমার কলিজাটা যাস না, বড় বোনটার সামনে ছোট বোন হয়ে কেমনে যাস? আমরা কি তোকে কম ভালোবাসতাম নাকি বেইমান? আমাদের কথা একবারও ভাবলি না? 2 দিনের ভালোবাসা তোর কাছে সব, তার জন্য জীবন দিতেও চলে গেলি। চুপ, একদম চুপ। কাদার কি এখন সময়? আগে দেখতে হবে দেহে প্রাণ আছে কিনা। এটা কেমন কথা বলেন নিখিল ভাই? দেহে প্রাণ নেই মানে? আমার আপার কিচ্ছু হবে না। নিখিল ওর কথায় পাত্তা দিল না। উদ্বিগ্ন চিন্তান্বিত সংকীর্ণ মনে একরাশ উৎকণ্ঠা নিয়ে বিজ্ঞ লোকের মতন পাখির দেহের পাশে বসে পড়লো। হাতের শিরা চেক করে দেখলো খুব ধীরুচে চলছে। মুক্তির কাতর ও উৎসুক কঞ্চে জিজ্ঞেস করলো, আছেনি বেঁচে? এখনো দেহে প্রাণ আছে, তবে শ্বাস পড়ে অনেকক্ষণ পর থেমে থেমে।
নিখিল পাখিকে দ্রুত পাজা কোলে তুলে নিল, মুক্তিকে তাড়া দিয়ে বলল, মুক্তিরে, পাখি বেঁচে আছে, জলদি চল, ওরে আগে হসপিটালে নিতে হবে। মুক্তির দেহে যেন প্রাণ ফিরে পেল। দ্রুত সে নিখিলের পিছু নিল। স্বাধীনও যাচ্ছে ওদের পিছু পিছু। বাইকে আগে মুক্তি উঠল। ওর সামনে পাখির নেতিয়ে যাওয়া শরীরটা বসিয়ে দিয়ে নিখিল মুক্তিকে বলল, পাখিকে বুকের সঙ্গে ধরে বসিস। এরপর নিখিল বাইকে উঠে বসলো, ফের সতর্ক করলো, ওকে শক্ত করে ধরে বসিস, পড়লে কিন্তু দুকুলি যাবে। স্বাধীন ওঠার আর জায়গা পেল না। স্বাধীনকে নিখিল সকালে আসতে বলে সে বাইক স্টার্ট দিয়ে পিচঢালা রাস্তায় শাসা করে ছুটে যেতে চলল। স্বাধীন আর সকালের আশায় রইল না। ওদের বাড়ির সামনে কুদ্দুস ভাইয়ের দোকান আর কটকটির মতন দেখতে একটা বাইক আছে। সে গিয়ে এই গভীর রাত্রিবেলা কুদ্দুসকে জাগিয়ে তোল। ও কুদ্দুস ভাই, তোমার বাইকটা আমারে দিবা? সকালে এসে আবার ফেরত দিয়ে দিব। জরুরি দরকার গো, পাখি আপাই খুব অসুস্থ, হাসপাতাল নিতে নিতে বাঁচবে কিনা জানি না। মাঝরাত্রে ওর কান্না মিশ্রিত কাতর কঞ্চে মর্মান্তিক ঘটনার দৃশ্য বলে শুনে কুদ্দুস পুরো অবাক হয়ে গেল। ঘুম ঘুম ভাবটা ওর চোখে মুখেও নেই, সব উড়ে গেছে। চোখে মুখে হচ্ছে উৎকণ্ঠা, উদ্বেগ, কৌতূহল দমাতে না পেরে তাৎক্ষণিক প্রশ্নই করে বসল, কেন, কি হয়েছে পাখির? গলায় ফাঁস দিছে। কুদ্দুস আকস্মাৎ চমকে উঠল। নিজের কানকে অবধি বিশ্বাস করতে পারছে না পাখি আত্মহত্যা করেছে। সে আর বসে রইল না। সেটা কাতর কণ্ঠ শুনেই বুঝেছে ঘটনার তোর কতটুকু। স্বাধীনকে বাইকের চাবি এগিয়ে দিল। স্বাধীন দ্রুত বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। কুদ্দুস ফোন কেটে রমিজকে কল বসালো। রমিজ জেগে ছিল। কুদ্দুসের ফোন দেখে কিঞ্চিত অবাক হলেও পর মুহূর্তে ফোন রিসিভ করে কানে তোলা। হ্যালো, খবর শুনছ? তোদের বাবি পাখি গলায় ফাঁস দিয়েছে। দেহে পান আছে কিনা জানি না, তয় কিছুক্ষণ আগে হসপিটালে নিয়ে গিয়েছে। কখন এই ঘটনা? বেশিক্ষণ হয়নি বুঝি, মাত্র স্বাধীন আমার বাইক নিয়ে বের হলো। কন কি, তাহলে মারাত্মক কিছু ঘটেছে, রাখেন এখন। হ। খবরটুকু পৌঁছানোর পর কুদ্দুস কল কেটে দিল। এক পলক রাতের আধারে অর্ধমিত মৃধা বাড়ির প্রতিচ্ছবি দেখে নিয়ে ফের শুয়ে পড়ল। তালুকদার বাড়ির গেটের সামনে হাঁপাতে হাঁপাতে এসে রমিজ হাজির হলো। অধিক দৌড়ানোর কারণে ওর হৃদস্পন্দন বেদরে হাঁপড়ের মতন লাফাচ্ছে। নভকে সে আধ ঘন্টা যাবৎ ফোন দিচ্ছে, কল ধরছে না। ফোন যে ওনার কাছেই নেই সেটা সুনিশ্চিত। থাকলে এত দেওয়া লাগতো না, একটাই যথেষ্ট ছিল। তালুকদার বাড়ির ভেতরে আসতে দেখতে পেল নভকে। পুরাই ধুমধামে মেহেদির অনুষ্ঠান চলছে। ওনার হাতে মেহেদি পরানো হচ্ছে, তবে ওনার মনোযোগ মেহেদিতে নেই। উদাসীন চোখ দুটি একটা জীর্ণ চেয়ারের দিকে নিবদ্ধ ও স্থির, যেন নিথর ভাষাহীন দেহ একটা। পাশে কত বন্ধু বান্ধব সিমরনের সঙ্গে দুষ্টমি মজার মজার খুনসুটি করছে, তাতে ওনার কর্ণপাত নেই। উনি এক প্রকার গভীর ভ্রমে ডুবে। একজন হেনা আর্টিস্ট ওনাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। সে দিত না, তার আম্মি জোর করে বসিয়ে দিয়েছে। তখনই রমিজ হন্তদন্ত হয়ে নওয়াফের দিকে এগিয়ে গেল। সবাই রমিজকে চেনে, তাই কেউ বাধা দিল না। রমিজ স্টেজে উঠে নওয়াফের কানের কাছে গিয়ে বলল, ভাই, আপনারে কতবার ফোন দিছি, ফোন ধরেন না কেন? ফোন আমার কাছে নেই, আম্মির কাছে। রমিজ একটু আশ্চর্য হলো, তবে জিজ্ঞেস করলো না কেন ওনার আম্মির কাছে, বরঞ্চ চোট ফুটে বলল, ভাই, ভাবি আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিছে, বেঁচে আছে কিনা জানি না, মাত্র কুদ্দুস ভাই ফোন করে জানালো, মুলাদি হাসপাতালে নিয়ে গেছে। নফ অবিশ্বাস্য দৃষ্টি জোড়া নিয়ে এমনভাবে তাকালো যেন রমিজকে সে চোখের ধারা অস্ত্র দিয়েই খুন করে ফেলবে। রমিজ ইশারায় বুঝালো সে সত্যি বলছে। বুকটা অমনি ছ্যাদ করে উঠল। সুগঠিত সুশ্রী বলবান দেহটা কেমন ক্ষণিকের মধ্যে অসার ও দুর্বল হয়ে গেল। হৃৎপিণ্ডের গতিবেগ থকথক করে লাফাচ্ছে। ফাঁকা শূন্যতা অচপাস হতে তাকে ঘেরাও করে ধরল। বক্ষস্থলের অভ্যন্তরের কেউ যেন ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। ছুরি বসালেও বুঝি এত যন্ত্রণা হতো না যতটা যন্ত্রণা হচ্ছে এই মুহূর্তে। কলিজার সমস্ত জল যেন ফুরিয়ে গেল। সর্বশরীর কেউ যেন মরণ বাণ ছুঁড়েছে। চোখের সামনে বেশ ওঠে সে করুণ দৃশ্য। আমারে ফিরিয়ে দেবেন না নওয়াফ ভাই, আমি মরে যাব, গলায় ফাঁস দিব। আমি
উনি মেহেদি আর্টিস্ট থেকে ঝাড়ি মেরে হাতটা ছাড়িয়ে নিলেন। মেহেদি আর্টিস্ট অবাক হলো, নখ পাত্তা দিল না। ওসব দেখার সময় কই তার। এখন তার জানটাই যেন দেখিনি, সেখানে কারো পরোয়া করে না সে। ফাতিহা, নূর, নোভা, সিমরান, মুস্কান ওরা অবাক নেত্রপল্লবে ওনার পথত্যাগ করা দেখে। ফাতিহা নূর পিছে পিছে ছুটে আসে। তার আগে নফ আগে আগে হেঁটে চললো। ওনার বড় বড় লম্বাটে লম্বাটে কদমের সঙ্গে ফাতিহা নূর হেঁটে পারে না। পেছন থেকে গলায় জোর দিয়ে বেশ কয়েকবার নাম ধরে ডাকলেন। সেই ডাক ওনার কর্ণে ঢুকলো তো। ওনার দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান নেই, যেন এই মুহূর্তে নেই। মাথা শুধু একটাই কথা ঘুরপাক খায়, যেভাবেই হোক তার এখনই হাসপাতালে পৌঁছতে হবে। স্টেজের সামনে একটি চেয়ারে ছিল, সেটা লাথি মেরে ছুঁড়ে মারল। হাতের মেহেন্দি সব নিজের পাঞ্জাবিতেই মুছে দৌড়ে পার্কিং সাইডে গিয়ে বাইকে বসে পড়লেন। সা করে কিছুক্ষণ পর তিনি তালুকদার বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে গেলেন। ফাতিহা, নূর ও সিমরান অবাক নেত্রে নভের উগ্র মেজাজের সাক্ষী রইল। বাইক চালানোর সময় বারবার নভের দৃষ্টি দুটি ঝাপসা হয়ে এলো। হাতের উল্টো পিঠে দিয়ে ভেজা চোখের পাপড়িগুলো মুছে হৃদয়টা প্রচন্ড খালি খালি লাগছে। কত শুধু মধুময় সুন্দর সুন্দর দিন রাত কাটিয়েছে মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে। সেই নাটির কিছু হলে নিজেকে কি করে ক্ষমা করবেন তিনি? রাস্তার বনের সর্বহারা পাগল হয়ে যাবেন। আজ যদি পাখি দুনিয়াতে না থাকে, সে আর থাকবে না। তামান জাহানে জমিনের বুক থেকে সোজা বিদায় নিবেন, সোজা বুকে ছুরি ঢুকিয়ে দিবেন। রাস্তা যেন আজ পুরাচ্ছে না। তিনি কাতর কঞ্চনারীতে রিপিট করেন, আল্লাহ ও আল্লাহ, নিও না গো, নিও না। আমার বুকের জানটাকে কেড়ে নিও না। ও যে আমার সম্পদ, আমার বক্ষস্থলে গড়ে তোলা সযত্নে ফুল। ওই ফুলটা তুমি নিও না আল্লাহ। দরকার পড়লে আমারে নাও। বুকটা ওনার এত লাফালাফি শুরু করে দিয়েছে যে ওনার শ্বাস নিতে বহুত খেসারও দিতে হচ্ছে। কিভাবে কতটা সময় নিয়ে মোলাদি সেন্টার ক্লিনিকে পৌঁছালেন ওনার জানা নেই। নিখিলরা হসপিটালের করিডোরে ছিল। পাখিকে চেক আপ করে ডাক্তার জানালেন, ভালো সময় রোগীকে নিয়ে এসেছেন। আর 2 মিনিট এদিক ওদিক হলেই রোগীকে আর পেতেন না আপনারা। তবে একটা কথা, ওনার শরীরে এত আঘাত কেন? নাকও ফেটে গেছে। পুলিশ কেস নাকি? তাহলে আগে ডায়েরি করে আসুন। না, পুলিশ কেস না, লাভ সংক্রান্ত কেস স্যার। মেয়েটার মা মেয়েটাকে মেরেছে, এজন্যই গলায় ফাঁস দিছে। অদ্ভুত, কোনো মা এমন জল্লাদ পাশবিক হতে পারে নাকি? এই বয়সী ছেলে মেয়েদের একটু আবেগ বেশি থাকে, তাই বলে জালেমের মতো অনবিক পাশবিক আচরণ করে মারতে হবে? আশ্চর্য। আচ্ছা, আমি নার্স পাঠিয়ে দিচ্ছি, ওনার ড্রেসিং করে দিবে। এরপর ডাক্তার চলে যায়। পাখিকে কেবিনে শিফট করা হয়েছে। নিখিল আর মুক্তি পাশাপাশি বসা স্বাধীনদের পিছু পিছু এসেছিল। রাত প্রায় গভীরের দিকে স্বাধীন গেল ওদের দুজনের জন্য নিচ থেকে চা আনতে। এরই মধ্যে অন্তত ওই অগোছালো এলোমেলো ভঙ্গিমায় উম্মাদের ন্যায় নভ ছুটে আসে। ওর শরীর ঘামে চটচটে, ফুল পাওয়ারে বাড়িয়ে বাইকে এসেছে। শাসা করে ওকে ছুটে আসতে দেখে নিখিল ফিকুচকাল। এইটা আবার খবর পাইল কেমনে? সে পাখির কেবিনের সামনে গিয়ে বাধা দিয়ে দাঁড়িয়ে পড়ল। নভকে আটকে দিয়ে শক্ত আদলে বলল, তুই এখানে কেন এসেছিস? সেই কৈফিয়ত আমি তোকে কেন দিব? নবাব, তুই ভুলে যাচ্ছিস আগামীকাল তোর বিয়ে। দেখ নিখিল, আমার মাথা সত্যি সত্যি ঠিক নাই। কখন গায়ে হাত তুলে বসবো তার গ্যারান্টি দিচ্ছি না। আপনি এখানে কেন এসেছেন নাওফ ভাই? রিনরিনে মেয়েলি কণ্ঠ শুনে নভ পিছু করল। দেখলো মুক্তি ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটা হাত জোর করে অনুনয় করে বলল, প্লিজ আপনি চলে যান। আমার বোনটাকে আমার বোনের মতো বাঁচতে দেন, একটু শান্তিতে বাঁচতে দেন। আজকেও মরে গেলে আপনি তো ঠিকই বিয়ে করতেন, তাহলে এত নাটক করছেন কেন? মুক্তি, ভয় নেই, কই মাছের পরাণ এখনো বেঁচে আছে, তবে মরার মতন। দেহ আছে, রুহুটা যেন নেই। আপনি তো এটাই চেয়েছিলেন। ওকে ভেতর থেকে সম্পূর্ণরূপে ভেঙে চুরে নিঃশেষ করে দিয়ে নিজে ঠিকই বিয়ের আসরে বসেছেন। অথচ এক সময় কত শত মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন। পরিবার সংসার করবে, আমি করব, আমি সব বুঝবো। সেসব বাহাদুরি বড় বড় কথার তোড়জোড় আজ কোথায় গেল নাওফ ভাই? জানেন, আমার ছোট বোনটা এত মার কখনো খায়নি ওর লাইফে, যতটা এই কটা দিনেও খেয়েছে।
যে মেয়েটা প্রেম ভালোবাসা ভালো করে বুঝতো না, যার জীবনে দুষ্টুমি আর ফাজলামো করে ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল, তাকে আপনি প্রেম শিখালেন, ভালোবাসতে শিখালেন, আবার খুব যত্ন করে ভেঙেও দিলেন। এই যে এখন বেঁচে আছে, সেটাই অনেক। তবুও আপনার প্রতি কোনো অভিযোগ করছি না। তবে একটা প্রশ্নের উত্তর দিন তো, যদি আপনার পরিবারের পছন্দ মতো বিয়ে করবেন, তাহলে ওই নিষ্পাপ ফুলটাকে কেন প্রেম ভালোবাসা শিখাতে গেলেন? ওর ছোট্ট জীবনটাতে কেন কলঙ্কের দাগ লেপটে দিলেন? নরক বানিয়ে কেন ছেড়ে দিলেন? উত্তর দিন নাওফ ভাই। জানেন, আপনার উপর আমার অনেক অনেক রাগ। নাফ উত্তর দিতে পারলো না, মাথাটা নত করে থাম মেরে মেঝেতে বসে পড়লো। নিখিল নাফের সামনে এসে বসলো, ওর নিচু ও কাতুর মুখ প্রান্তে এক ঝিলিক তাকিয়ে বলল, জানোস নফ, তোর কারণে আমি পাখিকে কতভাবে বুঝিয়েছিলাম। বলেছিলাম আমার বন্ধুর মতন পুরুষ দ্বিতীয়টি হয় না। সকলের সামনে বসেও সে বুক ফুলিয়ে বলতে পারবে সে তোকে ভালোবাসে, অথচ তুই তার মর্ম রাখলি না। আমার মাথাটা ছোট বোনটার কাছে হেড করে দিলি। ওই মেয়েটি সেদিন এসেছিল, তোকে যেন আমি বোঝাই তুই ওর লাইফ থেকে সরে যাস। দেখ না, পাখি কখনো চাইনি তোকে, বরং তুই ওকে পাগলের মতন চেয়েছিলি। মেয়েটা ছোট হলেও এতটুকু বোঝার বয়স ওর হয়েছিল, তোকে ভালোবাসলে ওকে দুঃখ পোহাতে হবে। অথচ আজ সেই দুঃখ ওকে ছুঁয়ে দিল। তোর হয়ে বড় এক কথা বলার দামটা আমার আর রইল না। দেখ ভাই, যা হয়েছে হয়েছে, এখন তুই বিয়ে করে সুখী হ। পাখিও সুস্থ হোক, পড়ালেখা করুক, এর মধ্যেও নিজেকে সুস্থ স্বাভাবিক মন মানসিকতা তৈরি করুক। এরপরে ওর বর আমি নিজের হাতে খুঁজে দেব। তোর মতন সুদর্শন সুন্দর না হোক, কিন্তু মনটা যেন তার ভালো হয়, তাহলেই হবে। ক্রোধের আধিক্য তীব্র জোরে টান দিয়ে নফ নিখিলের কলার চেপে ধরল। নিখিলের চোখে ওনার শক্ত চোখ জোড়া রেখে রাঙালো। শি ইজ মাই হার্ট অ্যান্ড শি ইজ মাই লাভ, শি ইজ মাই ওয়ার্ল্ড। এই কথাটি আরেকবার মুখে উচ্চারণ করলে ট্রাস্ট মি নিখিল, তোকে আমি খুন করে ফেলবো। ওনার হাত থেকে শার্টের কলার ছাড়িয়ে নিখিল তচ্ছিলের হাসি হাসল। এরপরে করিডোরে চেয়ারে গিয়ে বসে পড়ল। নওয়াফ মাথাটা কিঞ্চিত কর সময় নিচু করে রাখলো। ভেসে উঠল কিশোরীর গোলগাল পান পাতার মতন ভারী সুশ্রী মুখশ্রী। ওনার নিকটে পৃথিবীর সবচেয়ে শান্তিদায়ক সুখময় ছিল ওই একটি মাত্র মুখটি, যার উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা ওনাকে অধিকতর স্বস্তি দিত। আজ সেই মুখটি কোথায়? উনি উঠে দাঁড়ালেন, শাসা করে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। মুক্তি আশ্চর্য হলো, বাধা দিতে এগিয়ে চললো। নিখিল এসে ওর হাত ধরে আটকালো। মুক্তি নিখিলের হাত ধরাটিতে অবাকতার চোখে দেখলো। নিখিল চোখ দিয়ে ইশারা করে না বোঝালো। ভিতরে আর যাস না, কেলেঙ্কারি হবে। আপাতত পরিস্থিতির উপর সব ছাড়। তাই বলে ওনাকে আমার বোনের কাছে ছেড়ে দিব? জানেন না উনি একজন ঠকবাজ প্রতারক। আমি একটা কথা বলি মুক্তি, নওয়াফ ঠকবাজ নয়। ওর চোখে মুখে এখনো পাখির জন্য আমি ভালোবাসা দেখতে পাচ্ছি, কিন্তু শালা বিয়েটা কেন করছে ঠিক বুঝতে পারছি না। আমার কাছে বিয়েটা একটা রহস্যজনক গোলকধাঁধা মনে হয়। কাহিনী তো নিশ্চয়ই একটা আছে। মুক্তি আর কিছু বলল না, রাগে হিসিস করতে করতে চেয়ারে মাথা হিলিয়ে দিল। সিস্টার যেতেই নওয়াফ দরজা আটকে পিনপিন করে হেঁটে পাখির নিস্তেজ দেহটার দিকে এগিয়ে গেল। পাখির কাছে এসে ওনার চরণদ্বয় থেমে পড়ল। কাটা পায়ের ব্যান্ডেজ খুলে পাশেই একটি ট্রেতে রাখা। উনি তার দিকে এক পলক তাকিয়ে পাখির ক্ষত বিক্ষত পা দুটিতে ওনার উষ্ণ অধরে ছোঁয়া লেপটে দেন। এরপরে বুকের ভেতরে পা দুটি কতক্ষণ চেপে ধরে বসে রন। চোখ দিয়ে অঝরে তা নোনা জল গড়ায়। পা ছেড়ে ওর মাথার প্রান্তে গিয়ে বসেন। সমস্ত শরীরে মারের দাগ, শুধু দাগ বলে ভুল হবে, নরম ত্বক ছিঁড়ে রক্ত জমাট বেঁধে আছে। নাকে অক্সিজেনের নল ঢুকানো। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। যে নাকটা ফেটে গিয়েছিল সেটা ফুলে টমেটো হয়ে আছে, নরম অদর দুটিও ফুলে আছে। উনি ওর পাশে ঘেঁষে শুয়ে পড়েন। ওর দেহটা নিজের হাত দিয়ে আস্তে করে টেনে এনে বুকের মধ্যিখানে নিয়ে আসেন। এরপরে হু হু করে কেঁদে ফেলেন। নীরবে কতক্ষণ ওর নিথর দেহটাকে শাসালেন। এই পাগলিটা এইরকম বোকার মতন কেউ পাগলামি করে? আমার কষ্ট হয় না বুঝি?
তোর কিছু হলে আমার কি হতো স্বার্থপর মেয়ে? পৃথিবী ছাড়ার তোর এত চিন্তা, এত শখ, তাহলে আমাকে সঙ্গে নিলি না কেন? অনেক কষ্ট হয়েছিল না জান, যখন বাঁশের কঞ্চি দিয়ে অমানবিক নিষ্ঠুরের মতন আঘাত করেছিল? আসলে আমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী, যে নিজের স্ত্রীকে রক্ষা পর্যন্ত করতে পারি না। আমি পাপী রে পাখি, আমি পাপিষ্ট। আমার বুকে একটা ছুরি গেঁথে দে, আমার একটু মরতে ইচ্ছে করে, ভীষণ করে মরতে ইচ্ছে করে। তোর মতন নিশ্চিন্তে ঘুমাতে ইচ্ছে করে। কত কাল আমি ঘুমাই না জানিস? সারা রাত শুধু জেগেই থাকি। দিনে ঘুমাই 4-5 ঘন্টা, তবুও আগের মতন তৃপ্তি পাই না। পাখির মাথাটা খাত করে বুকের ভিতরে জড়িয়ে রাখলেন তিনি। ওর মাথায় শতবার চুমু খেলেন। ফোলা ফোলা গাল অধরেও বাকি রাখলেন না। ওর আঘাতপ্রাপ্ত হাতটার দিকে তাকিয়ে মনে মনে ক্রুদ্ধ হলেন। কাজলের আন্টি, আপনাকে আমি ছাড়বো না। আমার স্ত্রীর গায়ে হাত তোলার আপনার কোনো রাইট নেই, তবু হাত তুলেছেন। এর প্রায়শ্চিত্ত বোধ আপনাকে করতে হবে। শুধু খারাপ সময়টা যেতে দিন, এরপরের জবাবদিহিতা আপনার থেকে আমি সুদে আসলে কড়াই গন্ডায় তুলে নিব। 10 মিনিটের কথা বললেও তিনি পুরো আধ ঘন্টা পর কেবিন থেকে বের হলেন। দরজার সামনে নার্সটিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মেয়েটার দিকে দুটো 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, থ্যাঙ্কস, আপনার বোনাস। আর ভালো করে ড্রেসিং করবেন কিন্তু, ও যেন শরীরে ব্যথা না পায়। আর হ্যাঁ, যতদিন এখানে থাকবে ওর সেবা আপনিই করবেন। এতে আপনাকে আমি অগ্রিম কিছু টাকা দিব। আমার ছেলেরা আপনার কাছে টাকা পৌঁছে দিবে। এরপরে তিনি বেরিয়ে যাওয়ার আগে হসপিটালের কাউন্টারে গিয়ে বিলটা পে করে যান। সেই কখন থেকে রমিজ নফের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করেই যাচ্ছে। ভেতর থেকে কোনো প্রকার সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তার অনেক ভয় করলো। হসপিটাল থেকে আসার পর উনি সরাসরি ট্রি হোমে চলে এসেছে। ওনার আচরণ ছিল যথেষ্ট সন্দিগ্ধময়, এলোমেলো, চোখ দুটি ফোলা ছিল। পাঞ্জাবির বুকের পাশে রক্ত মাখা দেখলো। এরপরে যে শয়নগৃহে ঢুকলোই আর বের হয়নি। সে চিন্তিত মুখটা নিয়ে জানালার প্রান্তে গিয়ে মুখটা উঁচু করে তুলে রুমের ভেতরে উকি দিল। মুহূর্তের মধ্যেই ওর পুরো গা ছমছম করে উঠল। সমস্ত শরীরের পশম অবধি কেঁপে উঠে অর্ধনগ্ন অবস্থায় তিনি ডান হাতটাকে ক্যাচ ক্যাচ করে ছুরি দিয়ে কাটছেন, যেন গরুর মাংস কাটছেন তিনি। শুধু কাটায় সীমাবদ্ধ ছিলেন না, সেই সাথে হাতের তালু সহ আঙুলগুলোকেও ইট দিয়ে বিভৎসভাবে ওর নিষ্ঠুরতার সঙ্গে থেতলে থেতলে দিচ্ছেন। পুরো হাতটাকে রক্তে মাখামাখি, তবুও তার থামার নাম নেই। দৃশ্যটি দেখে রমিজের পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে পারে নিজের প্রতি এমন অমানবিক পৈশাচিক জুলুম অত্যাচার করতে? নিশ্চয়ই ওনার মাথা ঠিক নেই, ওনাকে থামাতে হবে, নয়তো বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। সে জলদি নোভার নাম্বারে ডায়াল করলো। জরুরি করে ট্রি হোমে আসতে বলল। নোভা ট্রি হোমে আসার পর জানালা দিয়ে দেখলো নওয়াফের বিভৎস উন্মাদনের আচরণ। সেটা যেন নিজের মধ্যে নেই। একের পর এক আঘাত করে হাতটিকে পড়েই যাচ্ছে আঘাত, যেন কত শত রাগ তার হাতটির প্রতি। নোভা চিন্তিত মুখটা নিয়ে রমিজের কাছে জিজ্ঞেস করে রুমে ঢোকার চাবি আছে কিনা। রমিজ একটি চাবি বের করে দিল হাতে। নোভা বিলম্ব করলো না আর ঝটপট দরজা খুলে ভেতরে ঢুকলো। নফকে পেছন থেকে আটকে দিয়ে ওর বাম হাতটা ধরে ফেলল। নফ ঘাড় ঘুরিয়ে রক্তিম দৃষ্টিজোড়া নিয়ে নোভার দিকে তাকায়। ছোট ভাইয়ের এমন প্রলয় কাণ্ডের মতন অদ্ভুত আচরণ দেখে নোভার বুকটা ধক করে কেঁপে উঠছে। বুকের অভ্যন্তরে হু হু করে কান্নার সুরধ্বনি বাজে। নফের কাছ থেকে হট করে ছুরিটা সরিয়ে নিয়ে ওনাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। এমন পাগলামি করছিস কেন ভাই? তোর মতন ম্যাচিওর স্ট্রং বয়ের কাছ থেকে এমন আচরণ শোভা পায় না। কেন আপু, আমার ভিতরে কি কোনো অনুভূতি নেই? না দুনিয়ার সব অনুভূতি কেবল তোমাদের মেয়েদের ভিতরে আছে? আমরা পুরুষরা শুধু দুনিয়ায় এসেছি কঠিন পাথরে নিজেদের গড়তে। আমি তেমনটা বলিনি নওয়াফ। কিছুক্ষণ চুপ করে থেকে নওয়াফ ওর বোনের গলাটা শক্ত করে জড়িয়ে আঁকড়ে ধরে হু হু করে কেঁদে উঠলো। এই লাইফে প্রথম নওয়াফকে নোভা কাঁদতে দেখলো। ওর দাদা যখন মারা গিয়েছিল
তখনও ছেলেটা কাঁদেনি, কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারেনি। কঠিন হৃদয়টা শক্ত খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। ও এমনটা কি করে করতে পারলো আপা? জীবনের কঠিন মুহূর্তেও আমি এতটা কষ্ট পাইনি যতটা আজও আমাকে দিয়েছে। কি করে পারলো এমন নিষ্ঠুরের মতন নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা মাথায় আনতে? কেন ও গলায় ফাঁস দিতে গেল? কেন এই চিনল আমাকে? ও বুঝলো না আমায় আপা, বুঝলো না। ও আমার মনটাকে বুঝলো না। ও আমায় কখনো ভালোবাসেনি আপা, ভালোবাসেনি। ভালোবাসলে কখনো এমন আচরণ করতে পারতো না। নওয়াফ প্লিজ শান্ত হ প্লিজ। তুই যদি সামান্য আঘাতে এমন পাগলামি করতে পারিস, ও কেন আনম্যাচিউর হয়ে পারবে না? একটা কথা বোঝার চেষ্টা কর, তোর 30+ বয়স, সেখানে ওর সবে 16+। এই বয়সে মেয়েদের আবেগ বেশি হয়। আবেগের বয়সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তার ভেতরে মেয়েটার উপর শারীরিক মানসিক যে আঘাত গিয়েছে, তাতে এসব অস্বাভাবিক কিছু না। একটা সত্যি কথা বলবি তো ভাই, এই বিয়েটা আদৌ করবি তো তুই? আমাকে একা থাকতে দাও আপা। নোভা হতাশ হয়। কিছুতে একটা আছে যার কারণে নওয়াফ বিয়েতে মত দিয়েছে। সে করুণ কণ্ঠে বলল, রক্ত ঝরছে, হাতটা অন্তত ব্যান্ডেজ করতে দে। এই সামান্য রক্ত ঝরলে মরবো না, এর চেয়ে অধিক রক্তক্ষরণ আমার ভিতরে বইছে। তুমি এখন যাও, আমি বিশ্রাম নিব, অধিক ক্লান্ত। নোভা আর কিছু বলল না। রমিজকে নওয়াফের খেয়াল রাখতে বলে বেরিয়ে গেল। সকাল তখন 8টা। নওয়াফের হাতে মোটা ব্যান্ডেজ। তালুকদার বাড়ির দিকে এগিয়ে আসছিল। মুখায়ব অভিব্যক্তি, যথেষ্ট শান্ত শক্ত। খাবার টেবিলে সবাইকে দেখলো। নওয়াফকে পাওয়া গেল না। উদ্বিগ্ন চিত্তে ফাতিহা নূর সদর দরজার প্রান্তে দৃষ্টি নেন। সেই সময় নওয়াফ বিষণ্ণ মুখটি নিয়ে চোখে পড়ে ওনার। এসেছিস তুই? আয় বস, নাস্তা খেয়ে নে। এরপরে কত কাজ বাকি, আবার বিয়ের ঝামেলা পোহাতে হবে। আমার খিদে নেই আম্মি। কিছু না খেলে অসুস্থ হয়ে যাবি তো। চিন্তা করো না আম্মি, বিয়ে না করে আমি মরবো না। ফাতিহা নূরের বুকটা আকস্মাৎ ধক করে উঠল। নওয়াফ দোতলায় ওঠার জন্য প্রথম সিঁড়িতে সবেই পা রাখতেই যাচ্ছিল। আচমকা মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। ফাতিহা নূর দ্রুত ছুটে গেল ওকে ধরতে। তার আগেই উনি নিজেকে সামলে নিলেন। কঠোরভাবে বলে উঠলেন, ছুবে না আমায়, দূরে থাকো। ফাতিহা নূর কিঞ্চিত কেঁপে উঠলেন। নওয়াফের উগ্র আচরণে তিনি স্তব্ধ হয়ে গেলেন। ছেলের এমন অদ্ভুত আচরণে যথেষ্ট কষ্ট পেলেন। তিনি কি ছেলের কাছে বেশি কিছু চেয়ে ফেলেছেন? রাতে আর পাখির জ্ঞান ফেরেনি। খুব ভোরে মেয়েটার জ্ঞান ফিরেছিল। সবার প্রথমে মুক্তিকে চোখে পড়ল। নিখিল গিয়েছে নাস্তা আনতে। স্বাধীন বাড়ি চলে গেছে। মুক্তি পাখিকে হাত মুখ ধুয়ে নিজেও গেল হাত মুখ ধুতে। এরই মধ্যে ডাক্তার এলো। অনেক কিছু জিজ্ঞেস করলো। এক প্রান্তে জিজ্ঞেস করলো, আপনি কি প্রেগনেন্ট? পাখি মাথাটা নত করে রাখলো। ডাক্তার চোখ কুচকালো। বিয়ের আগে এসব মোটেও ভালো নয়। তাছাড়া আপনার বয়স দেখেছেন, দ্বিতীয়বার এসব কাজ করবেন না। বিবাহিত স্যার। ডাক্তারটি আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ছোট্ট মুখটার দিকে। যেন বিশ্বাসই করেনি ওর মুখের কথা। পরে ভাবলো প্রেম করে হয়তো গোপনে বিয়ে করেছে, এমনই হয়তো। বর্তমানে গ্রামগঞ্জের শহরে অহরহ এই ঘটনা। পাখি, আপনি জানেন আপনার শরীর অধিক মাত্রা দুর্বল। প্রেগনেন্ট সময়ে দেহ এত দুর্বল থাকা মোটেও ভালো নয়। শরীরে হিমোগ্লোবিন ও কম। নিজের শরীরে একটু যত্ন নিন। আর হ্যাঁ, যাওয়ার সময় গাইনি ডাক্তার থেকে চেক আপ করে যাবেন। এরপর ডাক্তার চলে গেল। মুক্তি ওয়াশরুম থেকে বের হয়ে এলো। তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কে এসেছিল? ডক্টর। কি বললো? আজই বাড়ি যেতে পারবো? আর 2 দিন থাকলে ভালো হতো না? আমার এখানে ভালো লাগছে না। ঠিক আছে, আমরা দুপুরের পর রওনা হব। নিখিল আসলো নাস্তা নিয়ে। পাখিকে জোর জুলুম করে একটা রুটি খাওয়ানো গেল, বাকি একটা খাওয়াতে পারেনি। হাসপাতালের সব ঝামেলা মিটে নিখিল বলল তার এখন যেতে হবে। বারবার তালুকদার বাড়ি থেকে ফোন আসছে। গায়ে হলুদের থাকতে পারেনি অজুহাত দেখিয়ে। বিয়েতে না থাকলে কেমন দেখায়। এরই মধ্যে কাউন্টারে বিল পে করতে গিয়ে দেখলো বিল পরিশোধ করা। খোঁজ করে জানতে পারলো নওয়াফ বিল পরিশোধ করে গেছে। তবে নিখিল এই ব্যাপারে ওদের কিছুই বললো না। শুনলে আবার কিয়ামত করে ছাড়বে। তবে মনে মনে কিছু বকাঝকা করে ছাড়লো নওয়াফকে। মুক্তিকে আর ওসব বলতে গেল না। যা মাথা গরম মেয়েটার, দেখা যাবে এইটা নিয়েও আরেকটা ঝামেলা শুরু করে দিবে।
নিখিল সকাল সকাল গেলেও ওরা দুপুরের পর রওনা হলো। স্বাধীন দুপুরের ভাত এনেছিল, ওর আম্মাই নাকি রাতে পাঠিয়েছেন। শুনে আশ্চর্য হলো মুক্তি কিছু বলেনি। ভাত খাওয়া শেষ হলে ওরা অটোতে করে বাড়ির দিকে ছুটলো। পাখির মাথাটা মুক্তির ঘাড়ের উপর। তালুকদার বাড়ির সামনে মেলা ভিড়, শত শত লোক। বিবাহে যে ধুমধাম আয়োজন চলছে তা স্পষ্ট। নিখিলকে ওই মুহূর্তে তালুকদার বাড়িতে দেখলো মুক্তি, ওর যে তর তর করে বাড়লো। এই জন্যই সকাল সকাল বুঝি চলে এসেছে সব কয়টা এক গাঙের মাঝে। লোকেরা মিষ্টি খাচ্ছে, হাসি ঠাট্টা করছে, তার মানে বিয়ে শেষ। পাখির বুকটা ধপ করে উঠল। সে মুখটা ঢেকে এক পলক চাইলো। অমনি নওয়াফকে বর সেজে স্টেজে বসে থাকতে দেখলো, পাশেই বধূ সেজে সিমরান বসা। মুরব্বীরা ওদের প্রাণ খুলে দোয়া করছে। ওই দৃশ্যটা সে মেনে নিতে পারলো না। চোখটা দ্রুত ঘুরিয়ে নিল। বুকটা বড্ড ভারী ভারী লাগলো। চোখ দুটি ভোট্ট জ্বালা করছে, হয়তো নোনা জল গড়াবে। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যা পাখি, যা পাখি, মুক্ত করে দিলাম তোকে। আজ এই মুহূর্ত থেকে হোক আমার পরিবর্তন, কঠিন পরিবর্তন, অগ্নি পরিবর্তন, পাথর পরিবর্তন, যেই পরিবর্তন আপনার নওয়াফের বুকে ধারালো তরোয়ালের মতন। আমি পাখি নিজেকে নিজে কথা দিচ্ছি, আমি এমনভাবে নিজেকে করব যাকে ভাঙতে গেলে আপনি নিজেই ভেঙে যাবেন। হৃদয়টাকে কঠিন কষ্টি পাথরে করব, সামান্যতম ঝড়েও যেন উপড়ে না পড়ে। আপনি নওয়াফ আমার পরিবর্তন দেখে থমকে যাবেন। বহুবার সেই কিশোরী নারীটিকে পাওয়ার জন্য আকুল ব্যাকুল উন্মাদ হয়ে কাতরাবেন। আফসোস করবেন নিজের ভাগ্যের প্রতি, কঠিন আফসোস। সেদিন নিজের কপাল দেয়ালে ঠুকবেন, তবুও পাবেন না আমায়, কারণ তাকে নিজ হস্তে আপনি গলা টিপে হত্যা করেছেন। তার দীর্ঘ পথের পরিবর্তন আপনার বুকে ভূমিকম্পর মতন নাড়িয়ে ছাড়বে। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, দেখা ছাড়া আর কিছুই করার ক্ষমতা আপনার ভেতরে থাকবে না। শুধুমাত্র সময়ের প্রয়োজন। অটো ধীরে ধীরে তালুকদার বাড়ির প্রাচীর রেখে ছুটে চলছে, বুকে পাথর। অটো ধীরে ধীরে তালুকদার বাড়ির প্রাচীর রেখে ছুটে চলছে, বুকে পাথর বেঁধে। পাখি ওর বোনের বুকে শক্ত মনে শুয়ে পড়ে, চোখ দুটি ঝাপসা হতে চায়। ও কঠিন করে শাসালো, বেঈমান চোখ রে, বেঈমান চোখ রে, তুই আমার হয়ে অন্য কারোর জন্য কেমনে কাঁদিস? কাঁদিস না। সময়টা হয়তো আমার খারাপ যাচ্ছে, তবে ইনশাআল্লাহ কষ্টের পর একদিন সুখ আসবে। সেটা হবে আমার দীর্ঘ পরিশ্রম পথযাত্রার প্রাপ্তিময় সুখ।